বিএনপিকে ভারতে দালাল প্রমাণের চেষ্টা করলে খারাপ পরিণতির হুঁশিয়ারি মির্জা আব্বাসের সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত না করার আহ্বান। কোন দলের এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আনা হয়নি বলেছেন শিক্ষার্থীরা। ব্যক্তি স্বার্থে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার ব্যবহার না করার আহ্বান। জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয় আহ্বান ডাক্তার শফিকের। এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়নি বলেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিতের তাগিদ হাইকমিশনার সারাহ কুকের। আর কোন ফ্যাসিস্ট দেখতে চায় না বাংলাদেশ, জানালেন রিজওয়ানা। সংস্কার এগিয়ে নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের আশ্বাস। বিশ্ব ব্যাংক অ্যামনেস্টির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি, তবে উল্টা পাল্টা কথা বলে দেশকে বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি। যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না তা হতেই পারে না। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জিয়া পরিবার আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তাদের অবদান ভুলে গেলে এই পরিবারের প্রতি অন্যায় করা হবে। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি আনার পায়তারা করছে। ১/১১ যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই ৫ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনোদিনই চেহারা দেখবে না। সম্ভাব্য নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও কথা বলেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক মির্জা আব্বাস। সবার বিদ্যা বুদ্ধি, জ্ঞান আর প্রজ্ঞাকে দেশের কাজে লাগানোর আহ্বান তার। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহযোগিতা করে প্রয়োজন পড়লে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতে দালাল বানাতে চান, এই কথা কখনো চিন্তা করবেন না। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। বনানী কবরস্থানে কোকোর সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মানসিক নির্যাতনের শিকার হয়ে মারা যান কোকো। তিনি বলেন, সব রাজনৈতিক দল আর ছাত্র জনতার দুনিয়া কাঁপানো আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটায়। এখন মানুষের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন। জনপ্রত্যাশা, জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা, তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। এদিকে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় রাত ৯টায় তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। সাবেক প্রধানমন্ত্রীর লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে
মার্লিবনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় জেলে থাকা, চিকিৎসা বঞ্চিত হওয়া এবং বেগম জিয়ার বয়স বিবেচনা করে নানা বিষয়ে ডাক্তারদের সিদ্ধান্ত নিতে কঠিন হচ্ছে। 23 জানুয়ারি লন্ডন ক্লিনিকের সামনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন সর্বশেষ আপডেটে এমন তথ্য জানালেন। লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি। ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়, ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। আর দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, সেটি কিন্তু অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত। বেগম জিয়ার প্রতিদিনই কোনো না কোনো টেস্ট হয়েছে। গত 2 সপ্তাহের প্রায় সব রিপোর্টই হাতে এসেছে এবং কিছু রিপোর্ট পর্যালোচনার জন্য বাইরে পাঠিয়েছেন বলে জানান ডাক্তার জাহিদ। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার, ফুসফুস, কিডনি সহ নানা রোগে আক্রান্ত। 24 জানুয়ারি সন্ধ্যায় যেতে পারেন তারেক রহমানের বাসায়। আগামীতে মেডিকেল যে চিকিৎসা অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসার সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে। কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে, কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। এছাড়াও ডাক্তার জাহিদ জানালেন লন্ডন ক্লিনিকের এই চিকিৎসায় সব দিক থেকে বেগম জিয়া কিছুটা সুস্থ রয়েছেন। এছাড়াও এসেছিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাসায় গেলেও সার্বক্ষণিক ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন, যেটি বলেছেন ডাক্তার জাহিদ হোসেন, এবং এই চিকিৎসার নেতৃত্ব দিবেন প্যাট্রিক কেনেডি। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। চাপ দিয়ে সংস্কার কাজ আদায় করতেই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে শিক্ষার্থীরা, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা এসব কথা জানিয়েছেন। হুঁশিয়ার করে দিয়েছেন দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না। দুপুরে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এসব কথা বলেন। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও অবদান তুলে ধরতে শুক্রবার দুপুরে শাহবাগে প্রথমবারের মতো সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 30টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস কর্মসূচিতে দলে দলে যোগ দেন। সমাবেশে বক্তব্য রাখেন জুলাই আন্দোলন চলাকালীন ঢাকাসহ দেশের বিভিন্ন জোন ও স্পটে বিক্ষোভে নেতৃত্বদানকারীরা। আহত, নিহত প্রত্যেক ফ্যামিলির কাছে যেন সহযোগিতা সমানভাবে পৌঁছে যায়, সেটা যেন নিশ্চিত করা সম্ভব হয়। যত চক্রান্ত হোক, আমরা সার্বভৌমত্বের সামনে কোনো আপোষ করব না। শিক্ষার্থীরা বলেন, শুধু নির্বাচনের জন্য রক্ত দেওয়া হয়নি, তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন সমর্থন করবেন না তারা। সংস্কার ব্যতীত নির্বাচন কিভাবে হতে পারে? তবে যারা নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে তারাও কি আওয়ামী লীগের মতোই দুঃশাসন করার চিন্তা ভাবনায় আছে? আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল আমাদের ছাত্র সমাজের যে অর্জনকে ব্যাহত করার জন্য, তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই গোলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে। সমাবেশে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বাস্তবায়নে অংশীদার হবে শিক্ষার্থীরা। এই গণপরিষদ
যে সংবিধান তৈরি হবে, সেই সংবিধানে যারা আমাদেরকে মানুষ করেছেন, যারা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখে দেখিয়েছেন, আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে। ব্যক্তি স্বার্থ হাসিলে যাতে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগ ও দোসরদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এই সকল ছাত্র হত্যার বিচার না করতে পারে, আওয়ামী লীগ দোসরদের শাস্তির আওতায় না আনতে পারে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি আরও বলেন, জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে, চাঁদাবাজি এবং দখল বাণিজ্য বন্ধ করতে হবে। আরও জানান, উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে সকল হত্যার বিচার চান জামায়াতের আমির। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলেও জানিয়েছেন তিনি। তাদের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করব, এমন কোনো হঠকারী কাজকলাপ আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই। বাংলাদেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত নগর সম্মেলনে এসব কথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায়। ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, আর এটি হতে দেওয়া হবে না। দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। চরমনায় পীর আরও জানান, দেশের সকল রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই। ওই স্বার্থন্বেষী মহলদের আর আমরা সিঁড়ি হিসাবে পরগাছা না হই, ইসলাম নামক গাছটা বাংলার জমিনের ভিতরে বৃক্ষ বট এর চেয়েও মজবুত হয়ে মসনদে বাংলাদেশের সংসদে তারা উড্ডীন হবে এবং সুন্দরভাবে এই দেশ এবং মানুষ সুন্দর বসবাস করার পরিবেশ তৈরি করবে। জুলাই গণ অভ্যুত্থানে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বাংলাদেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যুক্তরাজ্য পাশে থাকবে বলেও তিনি জানিয়েছেন। আর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, জুলাই আত্মত্যাগকারীরা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চায়, আর কোনো স্বৈরাচারীকে তারা দেখতে চান না। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনের আয়োজন করে জাতীয় দৈনিক প্রথম আলো। এতে অংশ নিয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক বলেন, জুলাই আন্দোলনের সময় সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য খুবই ব্যথিত। আহতদের চিকিৎসায় যুক্তরাজ্য চিকিৎসক দল পাঠিয়েছে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনের সময় যে সহিংসতা হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা আহতদের চিকিৎসায় সহায়তা করছি। বাংলাদেশে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। স্বৈরাচারের পতনে জুলাই অভ্যুত্থানে আত্মদানকারীদের চাওয়া অনুযায়ী দেশকে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য এই যে আত্মত্যাগ তারা করে গেল, এই আত্মত্যাগের জন্য তাদের জন্য আমরা কি করতে পারি, জাতিগতভাবে
একত্রিত হয়ে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে সংকীর্ণ কোনো সাংগঠনিক বিবেচনা, সংকীর্ণ কোনো ব্যক্তিগত বিবেচনা, সংকীর্ণ কোনো দলীয় বিবেচনা প্রাধান্য পেতেই পারে না। তারা যে দৃষ্টান্তটা সৃষ্টি করে দিয়ে গেছেন, যে আত্মত্যাগটা করে দিয়ে গেছে, সেই আত্মত্যাগটা এই দেশকে পরিবর্তিত একটা বাংলাদেশ হিসাবে দেখবার জন্য, এবং সেই পরিবর্তিত বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার চাই না। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে স্থায়ী জাদুঘর প্রতিষ্ঠার কথা জানান উপদেষ্টা শারমিন মুর্শেদ। পরে দুই উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনার জাতীয় চিত্রশালায় জুলাই জাগরণের চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছেন ডেমোক্র্যাট নেতা এবং যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সমর্থনের আশ্বাসও দিয়েছে বিশ্বব্যাংক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালকের সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। এদিকে বাংলাদেশে ফেসবুক যেন অপতথ্য ছড়ানোর প্ল্যাটফর্ম না হয়, এজন্য মেটার সোশ্যাল অ্যাফেয়ার্সের প্রধানের সঙ্গে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে বৈঠক করেছেন। বাংলাদেশের সংস্কারের প্রক্রিয়ায় এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বিল ক্লিনটন প্রশাসনের দ্বিতীয় ক্ষমতাধর ও যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের এখনও গুরুত্বপূর্ণ এই ব্যক্তি। 1-to-1 মিটিং হয়েছে এবং সেখানে আল গোর বাংলাদেশের যে রিফর্ম প্রোগ্রামের বিষয়ে আলাপ করেছেন। উনি তার সাপোর্টটাকে জানিয়েছেন বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশের সামনের ইলেকশন প্রক্রিয়াকে উনি সাপোর্ট জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সব ধরনের সমর্থনের কথা জানান বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বেজার্ট। প্রধান উপদেষ্টার সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেলের সাথেও কথা বলেন প্রধান উপদেষ্টা। হিউম্যান রাইটস কমিশন হাসিনার আমলে বরঞ্চ লেজুর ভিত্তি মানুষের হিউম্যান রাইটস ডিফেন্ডিং না করে বরং লেজুর ভিত্তি করেছে। সেই লেজুর ভিত্তির জায়গা থেকে অনেকে যারা যারা এটা করেছে তাদেরকে এখন সরিয়ে দেওয়া হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্ট সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আবার কিভাবে ঢেলে সাজানো যায় এবং এখানে যাতে ক্লিন ব্যক্তিত্ব সম্পন্ন লোকজনকে যাতে আনা যায় সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে। প্রফেসর ইউনূস বলেন যে এই মিথ্যা তথ্যের কারণে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং উনি বলেছেন যে বাংলাদেশের থেকে গত শেখ হাসিনার সময় যারা প্রচুর টাকা বাইরে পাচার করে নিয়ে গেছেন, বিলিয়নস অফ ডলার যারা পাচার করেছেন, তাদের একটা বড় টাকা এখন বাংলাদেশের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোতে ব্যয় হচ্ছে এবং এটা একটা ফ্লারিশিং ইন্ডাস্ট্রি হিসেবে এমার্জ করেছে। তো এই ব্যাপারে ফেসবুক যেহেতু একটা প্ল্যাটফর্ম, সেই ব্যাপারে প্রফেসর ইউনূস বলেছেন যে তারা যাতে এটা ব্যাপারে অ্যাকশন নেয়। এছাড়া বিশ্বের শীর্ষ দুটি বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয় প্রধান উপদেষ্টার। চট্টগ্রাম বন্দরকে শুধু বাংলাদেশ নয়, নেপাল, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি। ওয়ার্ল্ডের লার্জেস্ট দুইটা কোম্পানি আজকে প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছেন। তারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড এবং এই তাদের যে ইন্টারেস্টটা শো করাও ওয়ার্ল্ডকে জানাচ্ছে যে না, বাংলাদেশের এখন পরিস্থিতি স্বাভাবিক, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্বাভাবিক। তারা এখন মোর অ্যান্ড মোর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসাটা এখন পাইপলাইনে আছে এবং অনেকে ইন্টারেস্টেড বাংলাদেশে আসতে। প্রফেসর ইউনূস বলেছেন যে চিটাং পোর্টকে নট অনলি বাংলাদেশের জন্য, এটাকে একটা বড় পোর্ট হিসাবে, এটা রিজনের বিগেস্ট পোর্ট হিসাবে এটা এমার্জ হবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এবং সেই ক্ষেত্রে এটা যেটা করবে যে নেপাল, ভুটান বা এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়া হোল রিজনের জন্য এটা একটা বড় পোর্ট হিসাবে আবর্তিত হবে এবং পুরো ম্যাসিভ অ্যামাউন্ট অফ কন্টেনার এটা হ্যান্ডেল করবে। সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে সাইডলাইনের একটি বৈঠকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মহাপরিচালক নিকোজি ওকোঞ্জ লাইলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির বিখ্যাত এক্সেল গ্রুপের চেয়ারম্যান, ম্যারিনো ম্যানেজমেন্টের ফাউন্ডার, আমেরিকান বিনিয়োগকারী রয় ডালিও সহ বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, জুলাই বিপ্লবে যে সকল রাজনৈতিক দল নেতৃত্বে ছিল তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। বিকেলে কেরানীগঞ্জের বরিশুর মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকর 10ম মৃত্যু
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংস্কার কাজ প্রায় শেষ, নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ চাইলে আগামী সরকার হবে বিএনপির সরকার। আমানুল্লাহ আমান আরও জানান, আওয়ামী লীগ গত 16 বছরে বিএনপির কত নেতাকে খুন করেছে, গুম করেছে তার কোনো শেষ নেই। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজ প্রায় শেষ। আমরা চাই, আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিকে এগোচ্ছে। ভোটার হালনাগাদ শুরু হয়ে গেছে, আপনারা প্রত্যেকে ভোটার হয়ে যাবেন এবং এই ভোটার হালনাগাদের পরেই আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেবেন। আগামী সরকার হবে জিয়াউর রহমানের সরকার, আগামী সরকার হবে খালেদা জিয়ার সরকার। সেই সরকার জাতীয় সরকার গঠন করবে সকল সমমনা দলকে নিয়ে, যারা দীর্ঘদিন আন্দোলন করেছে 16 বছর, তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। আসামি ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলার ঘটনায় এসি সহ আহত হয়েছেন 5 জন। এ ঘটনায় জড়িত 2 জনকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানী এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মোহাম্মদ হোসেন ওরফে মিথুনকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলার এই ঘটনা ঘটে। এতে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ 5 জন আহত হন। পুলিশ জানান, মিথুনকে বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বাঞ্চল 300 ফিট এলাকা থেকে গ্রেফতার করে নিউ মার্কেট থানায় আনা হয়। শুক্রবার ভোরে মিথুনের অনুসারীরা তাকে ছাড়িয়ে নিতেই হামলা চালায়। পরে হামলায় জড়িত 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিউ মার্কেট থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গত 10 জানুয়ারি এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। কোনো রাজনৈতিক দলের বক্তব্য, মন্তব্যের প্রতিক্রিয়া দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষক আবু আলম শহীদ খান বলেছেন, উপদেষ্টাদের বিচ্ছিন্ন মন্তব্য এবং রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় থাকা ছাত্রদের প্রতিক্রিয়া একই হওয়ায় সন্দেহ বাড়ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকে মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমন্বয় করে কাজ করতে হবে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। বুধবার বিবিসি বাংলার সঞ্চালকের প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচন পর্যন্ত তারা থাকবে, আর তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এর জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকারের ইঙ্গিত বহন করে। এমন পাল্টাপাল্টি বক্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক নানা আলোচনা, বিতর্ক। এই বাস্তবতায় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কের অবনতি হলে তা কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। এই একজন উপদেষ্টার মন্তব্য নিয়ে একেবারে গোটা সরকারকে এত বড় অচল অবস্থা এখনো সৃষ্টি হয়নি। দূরত্ব হচ্ছে, দূরত্ব কমিয়ে ফেলতে হবে। সেই জন্য একবারে আনুষ্ঠানিক বৈঠক করতে হবে এরকমটা না। আপনি জানেন যে সরকারের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও অনেকভাবে আলোচনা হতে পারে। ফখরুল ইসলাম আলমের বক্তব্য, নাহিদের বক্তব্য মুখোমুখি হিসেবে আমার কাছে মনে হয় দেশ আবার একটা রাজনৈতিক নৈরাজ্যের দিকে যাচ্ছে। বিএনপির মতো বড় দল সম্পর্কে কোনো কোনো উপদেষ্টার বক্তব্য সরকারের নির্দলীয় অবস্থান দুর্বল করবে। এজন্য আন্তরিকতা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখার পরামর্শ দেন বিশ্লেষকরা। কিছু মিলে আমি এখনো মনে করি যে বিএনপি একটা ভালো রোল নিতে পারে, যদি বিএনপি নিতে চায়, এবং সরকারেরও থাকবে যে এত বড় একটা দলকে ইগনোর করে পাশ কাটিয়ে আপনি সব এভাবে করতে পারবেন, সেটাও সঠিক না। তাদের কোনো দলের মতামতের ব্যাপারে কোনো মন্তব্য করারই দরকার নেই। তারা তাদের সাথে আলাপ আলোচনা করবেন, তখন এইসব বিষয়ে আলোচনা করতে পারবেন। সেই জন্য মন্তব্য করার দরকার নেই। আবার যখন মন্তব্য করলেন, তখন একই ধরনের মন্তব্য যখন যারা রাজনৈতিক দল গঠন করতেছেন তারা করছেন একই ধরনের মন্তব্য, তখন তো স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে উপদেষ্টা নিজেই রাজনৈতিক দল যারা করতে যাচ্ছেন তাদেরকে সহায়তা করছেন। এদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের সাথে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকের একই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন
কোনো বিশ্লেষক। এই সরকার যদি মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সবজিতে স্বস্তি মিললেও আবারও শঙ্কা জাগাচ্ছে ভোজ্য তেলের দর। কৃত্রিম সংকটে কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিক্রেতারা। বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 30 টাকার মধ্যে, সরবরাহ বাড়লেও নাগালের মধ্যে নেই মাছ। এখনও বাড়তি চালের দর, তবে কেজিতে 10 টাকা কমেছে সব ধরনের মুরগির দাম। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে শীতকালীন সবজির সমারোহ। ফুলকপি, পাতাকপি, শিম, নতুন আলু সহ সব সবজিই স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। 20 টাকা কেজি আলু, 15 টাকা পিস পাতাকপি, ফুলকপি, 40 টাকা কেজি পেঁয়াজে বেশ ফুরফুরে মেজাজে ক্রেতারা। আগে 60 টাকা ছিল, 55 টাকা ছিল, এখন মনে করেন 45 টাকা কেজি পেঁয়াজ। আলু ছিল 40 টাকা, 50 টাকা, আলু হয়েছে 25 টাকা, 20 টাকা। একটু স্বস্তিতে আছি একটু বাজার টাজার করার জন্য। 1 মাস আগেও কিনতাম 70 টাকা, ওই আলু এখন বর্তমানে আমরা কিনতে পারতেছি 20 টাকা করে। এখন তো মনে করেন সব মুকাম এক লগে লাগছে, এই কারণে 20 টাকা 30 টাকা কেজি, তরকারির উপর তো তরকারি নাই। তবে আবারও চোখ রাঙাচ্ছে ভোজ্য তেল। কৃত্রিম সংকটের অজুহাত বিক্রেতাদের। উদ্বিগ্ন ক্রেতারা বলছেন, সরকারি সংস্থাগুলোর নজরদারির অভাবেই বাজার অস্থিতিশীল। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বৈশাখের আগে নতুন চাল বাজারে না আসলে দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। আমদানিকারক যে চালটা আসছে এর প্রভাবে যে বাজার কমতে এরকম কমছে না। তো বৈশাখ নতুন সিজন উঠলে মিনিকেটের হয়তো বা মিনিকেটের দামটা একটু নিয়ন্ত্রণে আসবে। কালকে একটা কোম্পানি 2 কার্টন তেল দিছে, আর একটা কোম্পানি 500 কার্টন তেল দিছে। ডিলার গায়ে যে দাম লেখা ওই দামই নিতেছে। 5 লিটার 852 গায়ে রেট 50 টাকা করে নিতেছে। আবার আমরা লেবার খরচ দিয়ে আনতেছি। গায়ে দামে কিনে আমরা 10 টাকা গায়ে দামতে বেশি বেচা হইতেছে বাজারে। তাও অনেক সময় মানে তাও অ্যাভেলেবল সরবরাহ নাই। সাধারণ মানুষ তো এখন চিপে পড়ে গেছে, কি বলবে, বলে কি করবে? এই যে জিনিসের যেভাবে দাম বাড়ছে বা বাড়তেছে, এটা অনেকে মনে করেন বাজার করা হিমশিম খায় যাচ্ছে। যেমন পেঁয়াজের দামটা একটু কমছে, এরকম তেলের দামটা একটু কমলে ভালো হয়, চালের দামটা একটু কমলে ভালো হয়। খালবিল শুকানোতে মাছের সরবরাহ বাড়লেও দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এটা কালিবাস হলো কেজি 600 টাকা, আর আপনার যে কাজলি মাছ এটা হলো আপনার কেজি 1150। রুই মাছ 1 কেজি 400 গ্রাম ওজন 340 টাকা করে কেজি, যা অন্য দিনের তুলনায় অনেক বেশি মনে হয়। আমি যদি 10,000 টাকা বেতন হয়, তো 10,000 টাকা বেতন হয়, 200 টাকা যদি 1 কেজি তেলে মাছ কিনলে আমার কি হবে? কেজিতে 10 টাকা কমে ব্রয়লার 190 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা কেজি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষার তাগিদ দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। তা না হলে ভয়ঙ্কর পরিণতির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। নিয়ন্ত্রণহীন বাজার সিন্ডিকেট এবং নতুন করে আরোপিত ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এমন আশঙ্কার কথা জানিয়েছেন সাকিব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জানান, নির্বাচনের জন্য সংস্কার দরকার, কিন্তু তা করতে গিয়ে সংস্কার আড়াল হতে দেয়া হবে না। IMF এর কিস্তির নামে ভ্যাট, দ্রব্যমূল্য বাড়ানো, OMS বন্ধের সমালোচনাও করেন তিনি। সীমান্তে চোরাচালানের অজুহাতে বাংলাদেশি হত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নতুন করে আবারও যাতে ফ্যাসিস্ট শাসন কায়েম না হয় সেজন্য ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন জোনায়েদ সাকিব। আমরা মনে করি সংস্কার নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার। কাজেই সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন, সেটাও মানুষ নেবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায়, সেটাও মানুষ গ্রহণ করবে না। আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই, এবং সেই কাজ করতে গেলে আমাদের জাতীয় ঐক্যমত্য, ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর দাঁড়াতে হবে। মনে রাখবেন, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে। বিশ্ব ইজতেমার 2 পর্বের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম পর্ব এবং 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে
দ্বিতীয় পর্ব। টঙ্গী ময়দানে ইজতেমার সকল প্রস্তুতি চলছে। সিনিয়র সচিব এবং তাবলিগের মুরব্বীদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রথম পর্বের ইজতেমা নিজামী তাবলিগ জামাতের অনুসারীরা দুভাগে আয়োজন করবেন। ইজতেমা সম্পন্ন হওয়ার পর 6 ফেব্রুয়ারি মাগরিবের আগে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে। একইভাবে দ্বিতীয় পর্ব শেষে 18 ফেব্রুয়ারি মাগরিবের আগে ময়দান হস্তান্তর করতে হবে। দর্শক, এই মুহূর্তে পূর্বাঞ্চলে বাণিজ্য মেলায় আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি কথা বলছি তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন কিনা? রাব্বি, আজ তো শুক্রবার, ছুটির দিন, তো মেলা কতটা জমে উঠেছে আজকে? তাছাড়া বিক্রেতারা ক্রেতারা কি বলছেন, কি ভাবনা তাদের? ধন্যবাদ সোমা। আপনি জানেন যে আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, ফলে শুক্রবার হলেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি বাড়তি চাপ তৈরি হয়। সেই ধারাবাহিকতায় আজও কিন্তু আমি দুপুর পর থেকে এখানে উপস্থিত হয়ে আছি, তখন থেকেই কিন্তু মানুষের ব্যাপক সমাগম দেখা যাচ্ছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন মানুষ, শ্রেণী পেশার মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা কেনাকাটা করছে। তবে আমি অনেক ক্রেতার সাথে কথা বলে তারা যেটা আমাদেরকে জানিয়েছে, সেটা এখানে যে বাড়তি, অর্থাৎ যে পণ্য বাইরে যে পণ্যের দাম 500 টাকা বা 1000 টাকা, সেই একই পণ্য এখানে 1200 টাকা অর্থাৎ 1500 টাকায় নেওয়া হচ্ছে, বা যে ছাড়ের বিষয়টা এটা কিন্তু আসলে নেই। এছাড়া যে টয়লেট সহ যে অব্যবস্থাপনার যে কথা, সেটা কিন্তু আসলে বারবার ক্রেতারা বলছে, এবং তারা যে পরিবার পরিজন নিয়ে অনেকে এখানে জড়ো হয়েছে, তারা কিন্তু আসলে বিভিন্ন টয়লেট বা এই যে খাওয়া দাওয়ার বা পণ্যের যে বাড়তি দাম, এই বিষয়গুলো কিন্তু আসলে নজরদারিতে করছে, এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে অতিরিক্ত ভোগান্তি তৈরি হচ্ছে তাদের এই টয়লেটের পরিবেশটা ভালো না থাকায় এক ধরনের ভোগান্তিতে পড়ছে। তো সর্বোপরি তারপরেও কিন্তু আসলে এখানকার যে বর্তমান পরিস্থিতি, সেটা কিন্তু আসলে ক্রেতারা যথেষ্ট সন্তুষ্ট, এবং যেহেতু মেলার আর আছে 7 দিন, এখন যে যার মতো প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু আসলে কিনে নিচ্ছে পরিবার পরিজনকে সঙ্গেও কেড়ে। এছাড়াও ক্রেতারা যে বিদেশি যে স্টল, যারা যে বিদেশি দোকানগুলো আছে, তারা কিন্তু আসলে বলছে যে তাদের তুলনামূলক যে গত বছরে যেভাবে বেচা বিক্রি হয়েছে, এই বছর কিন্তু বেচা বিক্রি তেমনটা দেখা যাচ্ছে না। যে পাকিস্তান বা কাশ্মীর বা হংকং থেকে যে বিভিন্ন বিদেশি যে স্টলের দোকানগুলো এখানে সাজানো হয়েছে, তারা কিন্তু গত বছরের তুলনায় বেচা বিক্রিটা এই বছর কম হচ্ছে বলে তারা জানিয়েছে। কিন্তু যেহেতু এখনো 7 দিন সময় আছে হাতে, বিক্রি বাড়ার সম্ভাবনার কথা বলছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে বাণিজ্য মেলা থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে স্থানীয়দের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর সূত্রাপুরে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামীতে এলাকাবাসীর জন্য কি করতে চান, সন্তানদের জন্য কি করতে চান, সেসব কথা বলবেন তিনি। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে মানুষের কাছে যাবেন। গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের কথা বলবেন। প্রত্যেকটি ওয়ার্ডে এবং থানায় গিয়ে স্থানীয়দের জন্য কি করতে চান তা জানাবেন তিনি। সন্তানদের কর্মসংস্থান আর চিকিৎসা ব্যবস্থার কথাও বলেছেন তিনি। তিনি আরও জানান, স্বাধীনতার পর জীবনযাত্রার মান উন্নত হবার কথা ছিল, শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবার কথা ছিল। দুঃখজনকভাবে এসবের কিছুই হয়নি। শুধু ভোটের সময় ভোট চাওয়া এই রাজনীতি আগামীতে আর থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। রাজধানীর মিরপুরে জুমা নামাজ শেষে আরাফাত রহমান কোকর দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তাঁতি দলের আয়োজনে সাতক্ষীরায় মিলাদ মাহফিল হয় শহরের হাটের মোড়ে। উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন। দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়েছে। মানিকগঞ্জের গিলান্ড হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানায় বিএনপির দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রীতা। আরাফাত রহমানের জন্য দোয়া মাহফিল হয়েছে সাভারেও।
পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি হয়েছে মাগুরায়। সদরের বেলনগর স্কুল মাঠে ড্যাব মাগুরা জেলা শাখা এর আয়োজন করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে নিতে রাজধানীতে সমাবেশ করেছেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ থেকে তাদের এই দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিক্ষকরা বলেন, জাতি গড়ার কারিগর হয়েও প্রাথমিকের সহকারী শিক্ষকদের 3য় শ্রেণীর বেতন নিতে হয়, যা শিক্ষক সমাজের জন্য বিব্রতকর। দাবি বাস্তবায়নে আগামীতে কঠোর আন্দোলনে যাবার ইঙ্গিত দিয়েছেন শিক্ষক নেতারা। সমাবেশে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক জড়ো হয়েছেন। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে সমাবেশে। বর্তমানে সহকারী শিক্ষকরা 13তম গ্রেডের মূল বেতন 11,000 টাকা পেয়ে থাকেন। সরকার দাবি মেনে নিলে তা দাঁড়াবে 16,000-এ। দিনাজপুরে বিরলের এনায়েতপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আল আমিনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। উপজেলার 8 নম্বর ধর্মপুর ইউনিয়নে সীমান্তে শূন্য রেখার 323 নম্বর পিলারের পাশ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা জানান, আল আমিন সে সময় নিজ জমিতে কাজ করছিলেন। এই সময় বিএসএফ সদস্যরা এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা বিজিবিকে জানায়। ঘটনার জোর প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। এতে নেতৃত্ব দেন 42 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম। পরে আল আমিনকে ফেরত দেয় বিএসএফ। মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। শুক্রবার রাজধানীর সূত্রাপুরে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন বিভিন্ন বিষয়ের 26 জন বিশেষজ্ঞ চিকিৎসক। নানা শ্রেণী পেশার মানুষ এই ক্যাম্পে চিকিৎসা সেবা নেন। সব ধরনের স্বাস্থ্য পরীক্ষায় সর্বোচ্চ 50% এবং ওষুধে 10% ছাড় দেওয়া হয়। তুলনামূলক অর্ধেক মূল্যে 26 জনকে ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে। আরও 6 জন রোগীকে অন্যান্য ব্যবস্থাপনায় স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে ডায়ালাইসিস সেবা। মিলেনিয়াম স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের 4র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ নিয়ে 7মবারের মতো এই মেডিকেল ক্যাম্প হয়েছে। অঞ্চলের শাখাগুলোর অপারেশন ম্যানেজার, সাব ব্রাঞ্চ ম্যানেজার এবং ইসলামিক ব্যাংকিং উইন্ডো ম্যানেজারদের কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয় মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাজিদ রহমান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে 2025 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল এবং দিক নিয়ে আলোচনা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমের গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। ময়মনসিংহের মুক্তাগাছায় 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে। মুক্তাগাছার গ্রামীণ জনপদ নিমুরিয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে তৈরি হচ্ছে এই সৌর বিদ্যুৎ প্ল্যান্ট। জুলস পাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠান মুক্তাগাছা সোলার টেক এনার্জি লিমিটেড পরিত্যক্ত অব্যবহারযোগ্য 70 একর জমির উপর এই প্ল্যান্ট তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন। সৌর বিদ্যুতের উৎপাদন খরচ অন্যান্য মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের চেয়ে কম। জুলসের কর্মকর্তা মোহেদুল ইসলাম জানান, জমির মালিকদের কাছ থেকে বার্ষিক ভাড়ার ভিত্তিতে 22 বছরের জন্য লিজ নিয়ে প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। জলাভূমি ভরাট না করেই পিলার বসিয়ে এই কেন্দ্র নির্মিত হওয়ায় পরিবেশের ভারসাম্য বজায় থাকছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি বার্ষিক 18,344 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন এড়াবে বলে জানিয়েছেন তিনি। সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে বিএনপিকে ভারতের দালাল প্রমাণের চেষ্টা করলে খারাপ পরিণতির হুঁশিয়ারি মির্জা আব্বাসের। সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত না করার আহ্বান। কোন দলের এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আনা হয়নি বলেছেন শিক্ষার্থীরা। ব্যক্তি স্বার্থে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার ব্যবহার না করার আহ্বান।
যাতে ঐক্য যেন বিনষ্ট না হয় আহ্বান ডাক্তার শফিকের। এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়নি বলেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিতের তাগিদ হাই কমিশনার সারাহ কোকের। আর কোনো ফ্যাসিস্ট দেখতে চায় না বাংলাদেশ, জানালেন রিজওয়ানা। সংস্কার এগিয়ে নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের আশ্বাস। বিশ্ব ব্যাংক অ্যামনেস্টির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishan নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishan নিউজের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।